হ্যালো। আচ্ছা, গত ক্লাসে আমরা শ্রেণীবিন্যাস চ্যাপ্টারটা শুরু করছিলাম, জুলজির প্রথম চ্যাপ্টারটা। তো ওখানে আমরা কিছু জিনিস করছিলাম যে শ্রেণীবিন্যাস মানে কি, মানে পৃথিবীতে যত প্রাণী আছে প্রাণীগুলোকে একটা গ্রুপে গ্রুপে ভাগ করছে, ঠিক আছে? গ্রুপে গ্রুপে ভাগ করাটা হচ্ছে শ্রেণীবিন্যাস, মানে কয়েকটা শ্রেণীতে ভাগ করছে। কেন ভাগ করছে? কারণ পৃথিবীতে তো প্রাণীর অভাব নেই, ঠিক না? তো এতগুলো প্রাণী সম্পর্কে আমাদের পড়ালেখা করাও এত ইজি না, বা জানা এতটা ইজি না। তো আমরা যদি গ্রুপে গ্রুপে ভাগ করে ফেলি, ওই গ্রুপের মধ্যে যে প্রাণীগুলো পড়ছে ওদের বৈশিষ্ট্যগুলো একই রকম হবে, ঠিক আছে? তাহলে একটা গ্রুপ নিয়ে পড়ে ফেললে, তো একটা গ্রুপের একটা প্রাণী নিয়ে পড়ে ফেললে ওই গ্রুপের সব প্রাণী নিয়ে আমরা জেনে যাচ্ছি। তো এরকম শ্রেণীবিন্যাস করছে প্রাণীগুলোকে। তো শ্রেণীবিন্যাসের ভিত্তিসমূহ মানে হচ্ছে কিসের উপর ভিত্তি করে গ্রুপটা করছে? হ্যাঁ, দেহের আকারের উপর ভিত্তি করে, সংগঠন ক্রমমাত্রার উপর ভিত্তি করে, তারপর হচ্ছে জীবন পদ্ধতির উপর ভিত্তি করে, ক্লিভেজের উপর ভিত্তি করে আবার প্রাণীদেরকে ভাগ করছে, ভ্রূণস্তরের উপর ভিত্তি করে। হ্যাঁ, যেমন প্রতিসাম্য, সিলোম, নটোকট এমন প্রান্তিকতা এমন আছে। হ্যাঁ, যেমন দেহের আকারের উপর ভিত্তি করে বলতে কি বোঝাচ্ছে? মানে দেহের আকারের উপর ভিত্তি করে আমরা দুইটা গ্রুপ করতে পারি। কিছু প্রাণী আছে অনুবীক্ষণিক, কিছু প্রাণী আছে যে খালি চোখে দেখা যায়। তো এরকম দুই ভাগে ভাগ করলাম দেহের আকারের উপর ভিত্তি করে। তো অনুবীক্ষণিকের মতো অনেকগুলা প্রাণী পড়তেছে, আবার খালি চোখে দেখা যাচ্ছে এরকম অনেকগুলো প্রাণী পড়তেছে, এই গ্রুপে অনেকগুলো প্রাণী পড়তেছে। তো আলটিমেটলি আমরা কি হচ্ছে, আমরা একটা অনুবীক্ষণিক একটা প্রাণী নিয়ে জানতে পারলে মোটামুটি ওই গ্রুপের মধ্যে যারা আছে ওদেরকে নিয়েও কিছু বৈশিষ্ট্য জেনে যাচ্ছে, ঠিক আছে? এরকম দেহের আকার, সংগঠন, মাত্রা এগুলোর উপর ভিত্তি করে ভাগ করছি। তো আমরা গত ক্লাসে আমরা দেহের আকার এটা শেষ করছিলাম, সংগঠন ক্রমমাত্রা শেষ করছিলাম, জীবন পদ্ধতি শেষ করছিলাম, ক্লিভেজ শেষ করছিলাম। আজকে আমরা শেষ করব ভ্রূণস্তর আর প্রতিসাম্য। আজকে আমার সময় কম, তাই হচ্ছে যে আমরা কালকে যেহেতু আমার পরীক্ষা আছে তাই আজকে এত পড়াবো না। আজকে হচ্ছে ভ্রূণস্তর আর প্রতিসাম্য পর্যন্ত শেষ করব, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে শ্রেণীবিন্যাস, প্রাণী শ্রেণীবিন্যাস চ্যাপ্টারের লেকচার 2 নম্বর লেকচার আজকে থেকে, ঠিক আছে? তাহলে আমাদেরকে প্রথমে কি জানতে হবে? আমাদেরকে প্রথমে আজকে শুরু করবো ভ্রূণস্তর দিয়ে, তাই তো? তাহলে আমরা যে চলে যাই, ভ্রূণস্তর কি, সেটা কি, কাজ কি, এটা কেমনে কি করে একটু দেখি। আচ্ছা, ভ্রূণস্তর। তাহলে আমাদের প্রথম আজকের টপিক হচ্ছে ভ্রূণস্তর। ভ্রূণস্তর, ভ্রূণস্তর, ঠিক আছে? এটাকে ইংলিশে বলা হয় জার্ম লেয়ার্স। ইংলিশে কি বলা হয়? জার্ম লেয়ার্স, ঠিক আছে? ওকে, ভ্রূণস্তর বা জার্ম লেয়ার্স। তো ভ্রূণস্তরের উপর ভিত্তি করে প্রাণীদেরকে কিভাবে ভাগ করছে এটা পরে। আমাদেরকে তো আগে এটা জানতে হবে যে ভ্রূণস্তর জিনিসটা কি, তাই না? আমাদেরকে তো আগে এটা জানতে হবে ভ্রূণস্তর জিনিসটা কি। আমরা গত ক্লাসে জানছিলাম যে প্রথমে জাইগোট উৎপন্ন হয়, তাই না? প্রথম কি উৎপন্ন হয়? প্রথমে জাইগোট উৎপন্ন হয়। আর জাইগোট অবশ্যই এককোষী। জাইগোট কি? জাইগোট হচ্ছে যে শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হয়ে একটা এককোষী জাইগোট তৈরি করে। জাইগোট থেকে পরবর্তীতে আমরা তৈরি হয়, নতুন উদ্ভিদ তৈরি হবে, এরকম আর কি, ঠিক আছে? তাহলে জাইগোট সবসময় এককোষী হয়। হ্যাঁ, শুক্রাণু একটা কোষ, ডিম্বাণু একটা কোষ, এই দুইটা কোষ মিলন ঘটে একটা কোষ তৈরি করে, সেটা হচ্ছে জাইগোট, ঠিক আছে? তার মানে এমসিকিউতে মাঝে মাঝে আসে যে জাইগোট কয় কোষী? অবশ্যই এক কোষী হবে। জাইগোট এক কোষী। তবে এক কোষী জাইগোটটা পরবর্তীতে আমরা কি জানি, মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে একটা থেকে দুইটা হয়, তাই না? একটা থেকে দুইটা হয়, তারপর হচ্ছে দুইটা থেকে চারটা হয়, দুইটা থেকে চারটা হয়, এই যে দুইটা থেকে চারটা হলো। চারটা হওয়ার পর আস্তে আস্তে বহু বহু কোষ বিশিষ্ট ভ্রূণে পরিণত হয়। এই যে অনেকগুলো কোষ বিশিষ্ট ভ্রূণে পরিণত হয়, ঠিক আছে? যে অনেকগুলো কোষ বিশিষ্ট ভ্রূণে পরিণত হয়, অনেকগুলো কোষ বিশিষ্ট ভ্রূণে পরিণত হয়, অনেকগুলো কোষ বিশিষ্ট ভ্রূণে পরিণত হলো। এটা হচ্ছে ভ্রূণ, ঠিক আছে? আচ্ছা, এই ভ্রূণ তৈরি হওয়ার প্রক্রিয়াটাকে আমরা কি বলতাম? গত ক্লাসে পড়ছি এটা হচ্ছে ক্লিভেজ। তার মানে এতটুকু প্রক্রিয়া পর্যন্ত হচ্ছে ক্লিভেজ। আবার ভ্রূণ ভ্রূণ একটা ভ্রূণের মধ্যে যতগুলো কোষ থাকে প্রতিটা কোষের একটা নাম আছে, ঠিক আছে? যেমন এই কোষটার নাম হচ্ছে ব্লাস্টোমিয়ার। হ্যাঁ, প্রতিটা কোষের নাম বলতে সবার নামে একই। এই কোষগুলোর নাম হচ্ছে কি? ব্লাস্টোমিয়ার। এই কোষগুলোর নাম কি? ব্লাস্টোমিয়ার, ঠিক আছে? ব্লাস্টোমিয়ার, ওকে, ওকে। তাহলে ভ্রূণস্তরে, সরি ভ্রূণস্তর বলতেছি, ভ্রূণে একটা ভ্রূণের মধ্যে যে কোষগুলো থাকে এই কোষগুলোর নাম হচ্ছে ব্লাস্টোমিয়ার, ওকে? এগুলো গত ক্লাসে পড়ে আসছি। এখন দেখো একটা জিনিস দেখ, এই যে ভ্রূণ, অনেকগুলো কোষ মিলে ভ্রূণ তৈরি হয়েছে, এই ভ্রূণগুলোর মাঝখানে কোনো ফাঁক আছে? মানে সব একটা একটা কোষ থেকে একটা কোষে কোনো ফাঁক আছে বা কোনো গর্ত আছে? গর্তের মতো কিছু দেখতেছস? মানে গর্ত সৃষ্টি করছে না, সম্পূর্ণ ইয়ে অবস্থায় আছে না, নিরেট অবস্থায় আছে না? নিরেট মানে কি? কোনো ফাঁপা জায়গা নেই। ফাঁপা জায়গা মানে কি? ফাঁপা জায়গা মানে হচ্ছে যে এরকম একটা গোল সৃষ্টি হবে, গর্ত সৃষ্টি হবে, এই জায়গাটাতে কিছু থাকবে না, এই জায়গাটায় কিছু থাকবে না, কিন্তু এরকম জায়গা থেকে এখানে সৃষ্টি হয়েছে, এটা সম্পূর্ণ নিরেট না?
নিরেট বলতে কি কোনো ফাঁপা জায়গা নেই, ফাঁপা জায়গা নেই, ঠিক আছে। তাহলে এই অবস্থাটাকে বলা হয়, এই অবস্থাটাকে বলা হয় মরুলা, ঠিক আছে। এই অবস্থাটাকে কি বলা হয়, এই অবস্থাটাকে বলা হয় মরুলা। যদি বলি যখন নিরেট অবস্থায় থাকে, এই নিরেট অবস্থায় আছে, কোনো ফাঁপা জায়গা নেই, তখন এই অবস্থাটাকে বলা হয় মরুলা, ঠিক আছে। এই মরুলা অবস্থায় পৌঁছাবার পর ভ্রূণটা একটু পরে আরেকটা টার্ন নেয়, ঠিক আছে, আরেক জায়গায় টার্ন নেয়। সেটা কি, এই যে ভ্রূণের মধ্যে যে কোষগুলো আছে, এই কোষগুলো একটা বৃত্তাকারে সজ্জিত হয়। বৃত্তাকারে সজ্জিত হলে তখন ব্যাপারটা এমন দেখাবে না যে এই যে বৃত্তাকারে সজ্জিত হয়ে গেছে, সবগুলো বৃত্তাকারে সজ্জিত হয়ে গেছে, ওকে। এই যে বৃত্তাকারে সজ্জিত হয়ে গেছে, এই যে বৃত্তাকারে সজ্জিত হয়েছে, এই যে বৃত্তাকারে যখন সজ্জিত হয়ে গেছে, কোষগুলো যখন বৃত্তাকারে সজ্জিত হয়ে গেছে, সজ্জিত হওয়ার পর এইখানে একটা ফাঁকা জায়গা সৃষ্টি হয়েছে না, গর্ত সৃষ্টি হয়েছে না। এই যে এই গঠনটাকে, এই ফুল গঠনটাকে বলা হয় ব্লাস্টুলা। এই ফুল গঠনটাকে কি বলা হয়, ব্লাস্টুলা। এই ফুল গঠনটাকে কি বলা হয়, ব্লাস্টুলা। তার মানে ব্লাস্টুলা কি, মরুলা কি, বুঝাতে পারছি। এগুলো যদি পরীক্ষায় আসে কাকে বলে, কি গঠন দেখাও, আশা করি পারবে, ব্লাস্টুলা বলে, ঠিক আছে। আর এই যে ফাঁপা গর্তটা আছে না, এই ফাঁপা গর্তটাকে বলা হয় ব্লাস্টোসিল। এই যে ফাঁপা গর্তটা, ফাঁপা গর্তটা যদি আমি একটু দেখাই, এই যে দেখ, এই যে ফাঁপা গর্ত আছে না, এই যে ফাঁপা গর্ত, এই একটু পর্যন্ত গর্ত না, এটাকে বলা হয় ব্লাস্টোসিল। এটাকে কি বলা হয়, এই গর্তটাকে বলা হয় ব্লাস্টোসিল। হ্যাঁ, তো আমি সবসময় বায়োলজি ফিল করে পড়াই, ব্লাস্টোসিল আমাদেরকে অর্থ বুঝতে হবে, ঠিক আছে। ওয়ার্ড দেখে আমরা বুঝে যেতে হবে এটা কি বোঝাচ্ছে, ব্লাস্টোসিল। সিল মানে, বায়োলজিতে সিল মানে হচ্ছে গর্ত। সিল মানে কি, বায়োলজিতে সিল মানে হইতেছে গর্ত, গর্ত বা গহ্বর। সিল মানে হচ্ছে গর্ত বা গহ্বর। আর ব্লাস্টো ওয়ার্ডটা আসছে ব্লাস্টোমিয়ার কোষ থেকে। এই যে ব্লাস্টোমিয়ার কোষগুলা, এই যে ব্লাস্টোমিয়ার কোষগুলাই তো সজ্জিত হয়ে, এই প্রতিটা কোষকে আমরা কি বলতাম, ব্লাস্টোমিয়ার বলতাম। এই ব্লাস্টোমিয়ার কোষগুলাই তো সজ্জিত হয়ে এই ব্লাস্টোসিলটা গঠন করছে। সিল মানে কি গর্ত, আর ব্লাস্টো শব্দটা আসছে ব্লাস্টোমিয়ার কোষগুলা থেকে। আশা করি বুঝাইতে পারছি। আর এই দশাটাকে বলা হয়, এই দশাটাকে বলা হয় ব্লাস্টুলা। আর নিরেট অবস্থা বা নিরেট দশাটাকে বলা হয় মরুলা। তাহলে প্রথমে মরুলা সৃষ্টি হয়, মরুলা সৃষ্টি হওয়ার পর ভ্রূণের কোষগুলো একটা নির্দিষ্ট বৃত্তাকারে সজ্জিত হয়, ঠিক আছে। এই সজ্জিত হওয়ার সময় এখানে স্তর সৃষ্টি হয়, দেখ এই কোষগুলো মিলে একটা বাইরের একটা স্তর সৃষ্টি করছে না, এটা হচ্ছে ভ্রূণস্তর, বুঝতে পারছি। তবে প্রথমে ব্লাস্টুলা সৃষ্টি হয়, ভ্রূণস্তর কিন্তু এখনো সৃষ্টি হবে না। আমি জাস্ট এটা ট্রেলার দিছি, ভ্রূণস্তর এখন সৃষ্টি হবে। ভ্রূণস্তর কিভাবে সৃষ্টি হবে, এখন সৃষ্টি হবে। ব্লাস্টুলা থেকে একটু পরে আরেকটা পর্যায়ে দেখা যায়, আরেকটা দশা দেখা যায়, এই দশাটাকে বলা হয় গ্ল্যাস্টুলা। এই দশাটাকে কি বলা হয়, গ্যাস্ট্রুলা। গ্যাস গ্যাস্ট্রুলা গ্যাস্ট্রুলা গ্যাস্ট্রুলার যে ব্যাপারটা কেমন, গ্যাস্ট্রুলার ব্যাপারটা হচ্ছে যে এই যে কোষগুলো যে বৃত্তাকারে সজ্জিত হয়েছে, বৃত্তাকারে সজ্জিত হওয়ার পর ওরা এক একটা স্তরে সজ্জিত হয়। আবার একটু পর কি হয়, এই কোষগুলা, কিছু কোষগুলো ভাগ হয়ে হয়ে একটা স্তরের, মানে একটা স্তরে স্তরে সজ্জিত হয়। স্তরে স্তরে সজ্জিত হয় বলতে কি, আমি এখন যদি চিত্র আঁকি তাহলে বুঝে যাবি। এই কোষগুলোর মধ্যে, এই যে এই কোষগুলোর মধ্যে কিছু কোষ এভাবে সজ্জিত হলো, এই যেভাবে সজ্জিত হলো, কিছু কোষ খুব ছোট বৃত্তাকার পরিধিতে সজ্জিত হলো। আবার এরপরে একটু উপরে আবার কিছু কোষ এভাবে সজ্জিত হলো। এই কোষগুলো কিন্তু এই কোষগুলো আবার সজ্জিত হচ্ছে। সজ্জিত হচ্ছে বলতে কি, প্রথমে একটা বৃত্তাকার সজ্জিত হচ্ছে, এরপর আবার বৃত্তাকার সজ্জিত হবে, এরপর আবার বৃত্তাকার সজ্জিত হবে, ঠিক আছে। তাহলে এখন দেখ কেমন লাগে, এই যে সজ্জিত হচ্ছে, ঠিক আছে। এই যে এরপর আরো এক স্তরে সজ্জিত হয়, আরো এক স্তরে। আমি যদি এটা অন্য কালার দিই, আমি জাস্ট কালার ভিন্ন দিচ্ছি যাতে তোরা পরবর্তীতে বুঝতে পারো, ঠিক আছে। আরো এক স্তরে সজ্জিত হচ্ছে। আমি যদি এটা একটু সরাই দিই, তাহলে এই যে আরো এক স্তরে সজ্জিত হচ্ছে। এখন হচ্ছে ভ্রূণস্তর তৈরি হয়েছে। ভ্রূণস্তর বলতে কি, এই যে এই কোষগুলা এখন বৃত্তাকারে সজ্জিত হয়ে তিনটা স্তর সৃষ্টি করছে না, এটা একটা স্তর, এটা আরেকটা স্তর, এটা আরেকটা স্তর, এটাকে বলা হয় ভ্রূণস্তর, ঠিক আছে। ভ্রূণস্তর জিনিসটা কি, তার মানে বুঝাইতে পারছি। এখন আমাদের আমাদের মেইন টার্ম কি, ভ্রূণস্তরের উপর ভিত্তি করে আবার কি করছে, গ্রুপ করছে, প্রাণীদেরকে গ্রুপ করছে। এটা কেন, কারণ এক এক ধরনের এক এক প্রাণীতে এই ভ্রূণস্তর দেখা যায়। এই ভ্রূণস্তর বলতে কি, এখানে তিনটা স্তর আছে না, মানে
যে প্রাণীগুলোতে এই 3 স্তরের ভ্রূণ দেখা যায়, 3 স্তরের ভ্রূণ দেখা যায়, ওই প্রাণীগুলোকে বলা হয় ত্রিভ্রূণস্তরীয় প্রাণী। ঠিক আছে? আবার আরেক ধরনের প্রাণী আছে, ওদের মধ্যে দ্বিস্তরীয় ভ্রূণ দেখা যায়। কি দেখা যায়? দ্বিস্তরীয় ভ্রূণ। দ্বিস্তরীয় ভ্রূণটা কেমন? এই যে এরকম হলো, একটা স্তর তৈরি করলে এখানে 3টা স্তর তৈরি করবে না, ঠিক আছে? এখানে 2টা স্তর তৈরি করবে। কিন্তু এখানে একটা পার্থক্য আছে, পার্থক্যটা আমি খুব মনোযোগ দিয়ে খেয়াল কর। হ্যাঁ, আমি কিন্তু যখন ত্রিভুজস্তরী প্রাণীদের ভ্রূণ আঁকছি তখন হচ্ছে কি 3টা স্তর দেখ, একটার সাথে একটা লাগানো, একটার সাথে একটা লাগানো। কিন্তু দ্বিভ্রূণস্তরী প্রাণীদের ভ্রূণস্তরটা মানে দুই ভ্রূণস্তরের ক্ষেত্রে কি হবে, 2টা ভ্রূণস্তর রাখবো কিন্তু লাগানো আঁকতে পারবো না, একটু ফাঁক রাখতে হবে। যেমন এখানে আমি একটা ফাঁক রাখলাম, হ্যাঁ, মাঝখানে একটা ফাঁক রাখছি, মাঝখানে একটা পথ ফাঁক রাখছি। কেন ফাঁক রাখছি এটা একটু পর বুঝাচ্ছি আমি। এই যে, তার মানে ভ্রূণস্তরের উপর ভিত্তি করে 2 রকম হইতে পারে। এখন 2 রকমের উপর ভিত্তি করে যাদের মধ্যে এই ধরনের ভ্রূণস্তর দেখা যায় ওদেরকে এক গ্রুপে রাখছে, আবার যাদের মধ্যে এই ভ্রূণস্তর দেখা যায় ওদেরকে এক গ্রুপে রাখছে। ঠিক আছে? তো এটা হচ্ছে কথা। এখন কথা হচ্ছে এই ফাঁকা জায়গায় কি থাকে, যখন দ্বিভ্রূণস্তর হয় দ্বিভ্রূণস্তরের গঠনে এই ফাঁকা জায়গাটাতে কি থাকে, এই ফাঁকা জায়গাটাতে অকোষীয়, এই ফাঁকা জায়গাটাতে কোনো কোষ থাকতে পারবে না। মোস্ট এন্ড ইম্পর্টেন্ট কথা। হ্যাঁ, এই ফাঁকা জায়গাটা অকোষীয়, এই ফাঁকা জায়গাটা কি অকোষীয়, অকোষীয়। ঠিক আছে? অকোষীয়। এখানে এক ধরনের তরল পদার্থ থাকে, এখানে কি থাকে, এক ধরনের তরল পদার্থ থাকে। এই তরল পদার্থটাকে বলা হয় মেসোগ্লিয়া। কিন্তু কি থাকে, অকোষীয় মেসোগ্লিয়া থাকে, মেসোগ্লিয়া থাকে। ঠিক আছে? বায়োলজিতে গ্লিয়া মানে হচ্ছে গ্লু, গ্লু মানে আঠা, গ্লিয়া মানে কি গ্লু, গ্লু বা আঠা। ঠিক আছে? আর মেসো মানে হচ্ছে মাঝখানে, মেসো মানে কি মাঝে, মেসো মানে কি মাঝে। তাহলে কি বুঝালি এটা, মাঝে, এই মাঝ বরাবর, এটা শুধুমাত্র দ্বিস্তরী ভ্রূণীয় প্রাণীদের ক্ষেত্রে দেখা যায়, মানে যাদের ভ্রূণস্তর 2টা, কিন্তু ত্রিস্তরী ভ্রূণীয় প্রাণীদের এটা দেখা যায় না। এটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে? কারণ ত্রিস্তরী ভ্রূণীয় প্রাণীদের ক্ষেত্রে ভ্রূণস্তরে মাঝখানে কোষই থাকে। ঠিক আছে? 3টা স্তর গঠন করে, কিন্তু যাদের এখানে 2টা স্তর গঠন করে ভ্রূণের কোষগুলা মিলে, মানে প্লাস্টোমিয়ার গুলা 2টা স্তর গঠন করে, ওদের এখানে মাঝখানে ফাঁক দেখা যায়। এই মাঝখানে থাকে যে মেসোগ্লিয়া, মেসোগ্লিয়া মানে কি মেসো হচ্ছে মাঝে, গ্লিয়া মানে হচ্ছে গ্লু বা আঠা। এই যে মাঝখানের এই জিনিসটাই তো এই 2টা জিনিসকে জোড়া লাগিয়ে রাখছে, তাই না? গ্লু এর মতন আঠার মতন জোড়া লাগিয়ে রাখছে না, এই স্তরটাকে আর এই স্তরটাকে আঠার মতন জোড়া লাগিয়ে রাখছে না মাঝের স্থানটা, সেই জন্য এটা হচ্ছে গ্লুর মতন কাজ করে, সেই জন্য এটাকে বলে মেসোগ্লিয়া। আর মেসোগ্লিয়ায় কোনো কোষ থাকে না, এটা অকোষীয়। এমসিকিউতে যদি আসে তাহলে আশা করি পারবো। ঠিক আছে? ওকে, তাহলে এখন আমরা জানতে পারছি ভ্রূণস্তর জিনিসটা কি, ভ্রূণস্তর কয় প্রকার হইতে পারে। ঠিক আছে? এখন আমরা তাহলে সামনের দিকে অগ্রসর হই। তো এখন আমাদের কথা হচ্ছে যে এটা তো জানতে পারছি যে কি ভ্রূণস্তর মানে হয় 3টা স্তর থাকতে পারে নতুবা 2টা স্তর থাকতে পারে। তো আমরা যদি প্রথমে 3 স্তর নিয়ে কথা বলি, হ্যাঁ, ধর এটা হচ্ছে প্রথম স্তর, তারপর এটা হচ্ছে যে দ্বিতীয় স্তর, তৃতীয় স্তরটা অন্য কালার দিই, এটা তো দ্বিতীয় স্তর। এখন জাস্ট সহজে সহজে আঁকতেছি, মানে এখন আর এত ডিটেলসে এতগুলো কোষ আঁকতেছি না আর কি। এই যে এতগুলো কোষ আঁকতেছি না, এমন একটা লাইন আঁকিয়ে দিচ্ছি, লাইন আঁকিয়ে দিয়ে মানে এটাই বুঝাচ্ছি আমি, গঠন এটাই বুঝাচ্ছি। ঠিক আছে? ওকে, তারপরে দিছে আমরা আরেকটা স্তর, এটা হচ্ছে ত্রিভুজস্থির পানি। ঠিক আছে? ত্রিভুজস্থির পানি, এটাকে বলা হয় এই ধরনের গঠন যাদের মধ্যে দেখা যায়, যাদের ভ্রূণের গঠনটা এমন দেখা যায়, ভ্রূণ মানে কি একদম জন্মের শুরুতে, প্রথম ভ্রূণ জায়গাটা ভ্রূণে পরিণত হয়, ভ্রূণ থেকে আস্তে আস্তে আমরা মানুষ হাত পা গলে। ঠিক আছে? একদম শুরুটা। হ্যাঁ, যেসব প্রাণীদের ভ্রূণ এরকম 3 স্তরে দেখা যায়, ওইসব প্রাণীদেরকে বলা হয়, ওইসব প্রাণীদেরকে কি বলা হবে, ট্রিপ্লোবাস্টিক। ট্রিপ্লোবাস্টিক, ট্রিপ্লো মানে 3, ব্লাস্টিক মানে ব্লাস্টোমিয়ার কোষগুলোতে এভাবে সজ্জিত হয়, ঠিক না, সব তৈরি করে। তাহলে ট্রিপ্লো ট্রিপ্লোবাস ব্লাস্টিক। ঠিক আছে? ট্রিপ্লোব্লাস্টিক, এটাকে বাংলা বলা হয় ত্রিভুজস্থির প্রাণী। ত্রিভুজস্থির প্রাণী, ত্রিভুজস্থির প্রাণী। ঠিক আছে? ত্রিভুজস্থির প্রাণী মানে যেসব প্রাণীদের ভ্রূণের গঠনটা এমন, মানে 3টা স্তর দেখা যায়, তাদেরকে ত্রিভুজস্থির প্রাণী বলে। ভুলেও ত্রিভুজস্থির প্রাণীদের ভ্রূণের গঠনটা তো এখানে মাঝে কিন্তু কোনো ফাঁক নাই, এগুলো কোষ, আমি জাস্ট একটা লাইন দিয়ে দেখাই দিচ্ছি। ঠিক আছে? এখানে কোনো ফাঁক থাকবে না। তো এই যে প্রতি 3টা স্তর তৈরি করছে না,
ভ্রূণের কোষগুলো মিলে এই প্রতিটা স্তরের একটা নাম আছে, ঠিক আছে। সব থেকে বাইরের স্তরের নামটা হচ্ছে যে অ্যাক্টোডাম, সব থেকে বাইরের স্তরের নামটা কি? অ্যাক্টোডাম, ঠিক আছে, অ্যাক্টোডাম। বায়োলজিতে আমি সবসময় বলি যে নাম দেখে বুঝে যেতে হবে এটা কি বোঝাচ্ছে, ঠিক আছে। প্রতিটা টার্মের পিছনে একটা কারণ আছে। ডার্ম মানে হচ্ছে যে বায়োলজিতে ডার্ম মানে হচ্ছে আবরণ, ঠিক আছে। বায়োলজির ডার্ম মানে কি? আবরণ বা স্তর, ঠিক আছে, আবরণ বা স্তর। অ্যাক্টো মানে কি? বাইরে, ঠিক আছে, অ্যাক্টো মানে কি? বাইরে। তার মানে এটার নাম অ্যাক্টোডাম কেন? সব থেকে উপরেরটার নাম দিচ্ছে অ্যাক্টোডাম কারণ এটা সব থেকে বাইরের স্তর, বাইরের স্তর বা বাইরের আবরণ, ঠিক আছে, সেজন্য এটার নাম অ্যাক্টোডাম। হ্যাঁ, তার মানে মাঝখানেরটার নাম কি হবে? মাঝখানেরটার নাম হবে মেসোডার্ম। মাঝখানের নামটা কি হবে? মাঝখানের নামটা হবে মেসোডার্ম। মেসো মানে কি? একটু আগে বলছি মাঝে, আর ডার্ম মানে আবরণ, ঠিক আছে, মেসোডার্ম। তাহলে সব থেকে ভিতরেরটাকে কি বলবো? এন্ডোডার্ম। বায়োলজিতে এন্ডো মানে হচ্ছে ভিতরে, এন্ডো ওয়ার্ডটা থাকবে তার মানে বুঝে যাবি ভিতরে, এন্ডোডার্ম, ঠিক আছে। এন্ডো মানে কি? এন্ডো মানে হচ্ছে ভিতরে, এন্ডোডার্ম। ওকে, তাহলে এখন আমরা নামগুলা দেখলাম, খুব ভালো কথা। এখন আমরা আরেক ধরনের ভ্রূণস্তর দেখছি, সেটা হচ্ছে দুইটা স্তর দেখা যায়। কয়টা স্তর দেখা যায়? দুইটা স্তর। দুইটা স্তর যদি আমি এটা কপি করে নিয়ে আসি তাহলে হয়তো কপি পেস্ট, এই যে আরেক ধরনের দেখা যায় সেটা হচ্ছে দুইটা স্তর দেখা যায়। দুইটা স্তর, দুইটা স্তরের মধ্যে যখন দেখা যায় এটাকে বলে এটাকে বলা হয়, এটাকে কি বলা হয়? ডিপ্লোব্লাস্টিক। এটাকে কি বলা হবে? ডিপ্লোব্লাস্টিক বা দ্বিভ্রূণস্তরী প্রাণী, ঠিক আছে। এটা এই ধরনের গঠন, এই ধরনের ভ্রূণের গঠন যে ধরনের প্রাণীতে দেখা যায় ওই ধরনের প্রাণীদেরকে কি বলা হয়? ডিপ্লোব্লাস্টিক বা দ্বিভ্রূণস্তরী প্রাণী, ঠিক আছে। ডিপ্লোব্লাস্টিক বা দ্বিভ্রূণস্তরী প্রাণী, দ্বিভ্রূণস্তরী প্রাণী, ডিপ্লোব্লাস্টিক বা দ্বিভ্রূণস্তরী প্রাণী, ঠিক আছে। আচ্ছা, আমি আবারও বলতেছি ভ্রূণ মানে কি? ভ্রূণ হচ্ছে যে একদম জন্মের শুরুতে প্রথম আমাদের ভ্রূণ তৈরি হয়, ভ্রূণের কোষগুলো থেকে আস্তে আস্তে হাত পা গজাবে, ভ্রূণের কোষগুলো আস্তে আস্তে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করতে 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 মানুষের মতন একটা স্ট্রাকচার করবে, ওইটা হচ্ছে ভ্রূণের গঠন। যে ধরনের প্রাণীদের মধ্যে এই ধরনের ভ্রূণের গঠন দেখা যায় সেই ধরনের প্রাণীদেরকে কি বলা হয়? ডিপ্লোব্লাস্টিক বা দ্বিভ্রূণস্তরী প্রাণী। দ্বিভ্রূণস্তরী কেন বলে? আর ডিপ্লো কেন বলে? এখানে এই ধরনের ভ্রূণের গঠনটা হচ্ছে দুইটা মাত্র স্তর দিয়ে, মানে কোষগুলা এমন ভাবে সজ্জিত হয়, কোষগুলা সজ্জিত হয়ে দুইটা স্তর গঠন করে, ঠিক আছে। আমরা একটু আগে কি পড়ে আসছি, একটু আগে পড়ে আসছি যে তো দ্বিভুজের প্রাণীদের ক্ষেত্রে বাইরের স্তরটাকে কি বলবো? বাইরের স্তরটাকে অ্যাক্টোডামই বলবো, অ্যাক্টোডাম বলবো, ঠিক আছে, অ্যাক্টোডাম। আর এখানে তো মাঝে কোনো স্তর নাই, দ্বিভুজের প্রাণীদের মাঝে কোনো স্তর থাকে না। আর ভিতরের স্তরটাকে কি বলবো? এন্ডোডাম বলবো, ঠিক আছে, ভিতরের স্তরটাকে কি বলবো? এন্ডোডাম। আর মাঝখানে যেহেতু কোনো স্তর থাকে না, এখানে গ্লুর মতন একটা অংশ দেখা যায়, এখানে গ্লুর মতন একটা অংশ দেখা যায় কই? এই যে এই জায়গায় মাঝখানে, মাঝখানে গ্লুর মতন অংশ দেখা যায়, এই গ্লুটাকে বলা হয় মেসোগ্লিয়া। এই গ্লুটাকে কি বলা হয়? এই গ্লুটাকে বলা হয় মেসোগ্লিয়া, মেসোগ্লিয়া, ঠিক আছে, ওকে, মেসোগ্লিয়া। তাহলে আমরা মোটামুটি দ্বিভ্রূণস্তরী ত্রিভ্রূণস্তরী প্রাণীদের ইয়াটা বুঝলাম। এখন কথা হইতেছে যে এই যে প্রাণী একটু পরে আমরা পড়া শুরু করব, আর মানে এক লেকচার পরে আমরা পড়া শুরু করবো পরিফেরা, নিডেরিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, মলাস্কা, অ্যানেলিডা, ঠিক আছে। তো এই যে প্রাণী জগতের এই পর্বগুলা, ঠিক আছে, প্রধান 9টি পর্ব আছে। পর্ব বলতে কি মেইনলি তারপরে হচ্ছে কি কয়েকটা পর্ব, মোট 33টা পর্বে বিজ্ঞানীরা ভাগ করছে। 33টা পর্ব মানে কি পৃথিবীতে যত প্রাণী আছে সবগুলো প্রাণীকে ওই 33টা পর্বের ভিতর ঢুকাই দিছে, ঠিক আছে। পরিফেরা পর্বের মধ্যে কিছু প্রাণী পাবো। তো আলটিমেটলি আমরা যখন পরিফেরার বৈশিষ্ট্যগুলো পড়বো তখন আমরা পরিফেরার ভিতরে যত প্রাণী আছে সবগুলো বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নেবো। তারপর হচ্ছে পরিফেরা, নিডারিয়া। নিডারিয়া পর্বের মধ্যে যে প্রাণীগুলো পড়ে, তো আমরা আলটিমেটলি নিডারিয়া সম্পর্কে যদি বৈশিষ্ট্যগুলো জেনে যাই, নিডারিয়ার বৈশিষ্ট্যগুলো কি, মানে নিডারিয়া পর্বের প্রাণীদের বৈশিষ্ট্যগুলো কি, তার মানে আমরা নিডারিয়া পর্বের বৈশিষ্ট্য জানতে পারলে ওভারঅল সব নিডারিয়া প্রাণীদের বৈশিষ্ট্য জানতে পারবো। তো এরকম 33টা পর্বে ভাগ করছে। তো 33টা পর্বে ভাগ করার মধ্যে প্রধান হচ্ছে 9টা, ঠিক আছে। প্রধান 9টা বলতে কি বোঝাচ্ছে? প্রধান 9টা বলতে এই 9টা হচ্ছে সব থেকে বড়, সব থেকে বড় পর্ব। মানে পৃথিবীতে যত প্রাণী পাওয়া যায় সবগুলা প্রাণী এই মেনলি, মানে প্রায় 90% প্রাণী ওই 9টার মধ্যে পড়ে, ঠিক আছে। বাকিগুলো হচ্ছে যে বাকি আর কয়টা 33টা থেকে 9 চলে গেলে বাকি 24টা থাকে, ঠিক আছে। তো 24টা থাকলে ওই 24টাতে হচ্ছে কি দেখা যায়? 24টাতে হচ্ছে যে
24টা পর্বের পানিতে কিছু পরিমাণ পানি পাওয়া যায়, খুব বাকি 10% হচ্ছে 24টা পর্বের মধ্যে দেখা যায়। তো আমরা ওই 24টা পর্ব নিয়ে পড়ালেখা করি না, আমরা হচ্ছে নর্মালি ইয়া প্রধান 9টা পর্ব নিয়ে পড়ালেখা করি। এখন কথা হচ্ছে যে এই যে প্রধান 9টা পর্ব যে বিজ্ঞানীরা ভাগ করছে, মানে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, এটা আমি গত ক্লাসে বলছি কি একটা সিরিয়ালি মেনটেন করছে। প্রথমে পরিফেরা আসে, পরিফেরাকে স্টাডি করার পর আমরা নিডারিয়ার দিকে যাই, নিডারিয়াকে স্টাডি করার পর আমরা প্লাটিহেলমিনথেসে যাই। হ্যাঁ, এটা সিরিয়ালটা অ্যাকচুয়ালি হচ্ছে অনুন্নত থেকে উন্নতর দিকে। পরিফেরা পরের পানির হচ্ছে সবথেকে অনুন্নত, এরপর একটু উন্নত হচ্ছে নিডারিয়া, এরপর একটু উন্নত হচ্ছে প্লাটিহেলমিনথেস, এরপর একটু উন্নত হচ্ছে নেমাটোডা, এভাবে আগাচ্ছে। ঠিক আছে, তাহলে দ্বিগুণস্তর মানে দুইটা গুণস্তর দেখা যাবে সব থেকে লো কোয়ালিটির ইয়ার মধ্যে, যেহেতু মাত্র দুইটা মাত্র গুণস্তর নিয়ে গঠিত। কিন্তু পরিফেরা পরিফেরা যেটা আছে, পরিফেরা আমি যদি অন্য কালার দিয়ে লিখি, পরিফেরা পরিফেরা এরা এতটাই অনুন্নত, এরা এতটাই অনুন্নত, ঠিক আছে, একদম প্রাণী জগতে শুরুর পর্বতের যে পরিফেরা, তার মানে এরা অনেক অনুন্নত হবে। এরা এতটাই অনুন্নত, এদের এদের কোনো ভ্রূণস্তরই নেই, ঠিক আছে, কোনো ভ্রূণস্তর থাকবে না এদের। হ্যাঁ, ভ্রূণস্তর নেই। ওকে, তার মানে নিজেরিয়া, এরপর আসে নিজেরিয়াতে দেখা যায় যে এই ধরনের মানে দ্বিগুণস্তরী পানি, নিজেরিয়া পর্বের পানিগুলো হচ্ছে দ্বিগুণস্তরী পানি। ঠিক আছে, নিজেরিয়া একটু উন্নত পরিফেরা থেকে। হ্যাঁ, এরপর নিজেরিয়ার পর প্লাটিহেলমিনথেস থেকেই এই ধরনের গঠন দেখা যায়। ঠিক আছে, এই ধরনের গঠন কোত্থেকে দেখা যায়? প্লাটিহেলমিনথেস থেকে দেখা যায়। ঠিক আছে, প্লাটিহেলমিনথেস থেকে, এই ধরনের গঠন দেখা যায়। যেহেতু ত্রিভুজস্তরী পানি সব থেকে আপডেটেড, মানে চতুস্তর ভ্রূণ বলতে কিছু থাকে না, সব থেকে আপডেটেড ভ্রূণস্তর হচ্ছে যে, মানে ভ্রূণস্তরের গঠনটা হচ্ছে ত্রিগুণস্তরী বা ট্রিপ্লোব্লাস্টিক। তো প্লাটিহেলমিনথেস থেকে যদি ট্রিপ্লোব্লাস্টিক শুরু হয়, তাহলে প্লাটিহেলমিনথেসের পরে যা আছে সবাই তো ট্রিপ্লোব্লাস্টিক হবে, কারণ সবাই তো প্লাটিহেলমিনথেস থেকে উন্নত। ঠিক আছে, আস্তে আস্তে যত সামনের দিকে আগাবো তখন উন্নত হতে থাকবে না। তো প্লাটিহেলমিনথেস থেকে একদম কর্ডাটা পর্যন্ত সবাই কি ট্রিপ্লোব্লাস্টিক প্রাণী। ঠিক আছে, বুঝতে পারছি আশা করি, প্লাটিহেলমিনথেস থেকে একদম কর্ডাটা পর্যন্ত। এখন আমরা দ্বিগুণস্তরী আর ত্রিগুণস্তরী প্রাণীদের মধ্যে একটু পার্থক্য করে ফেলি। ঠিক আছে, তো আমরা এতক্ষণ যা যা পড়ছি এগুলো এখন একটু এক জায়গায় নিয়ে আসি। এই জায়গায় লিখলাম দ্বিগুণস্তরী প্রাণী। ঠিক আছে, দ্বিস্তরী ভ্রূণ। আচ্ছা, ধর এই জায়গায় আছে দ্বিস্তরী, ঠিক আছে, আর এই জায়গায় আছে ত্রিস্তরী, ত্রিস্তরী। ওকে, তো প্রথম পার্থক্যটা কি? প্রথম পার্থক্যটা হচ্ছে যে এটা অবশ্যই দুইটা স্তর থাকে। এটা তো একদম বেসিক পার্থক্য, দুইটা স্তর থাকে। হ্যাঁ, দুইটা স্তর কি কি? একটা হচ্ছে অ্যাক্টোডার্ম আর একটা হচ্ছে অ্যান্ডোডার্ম, এগুলো পড়ায় আসি। এখন শুধু পার্থক্যগুলো লিখে দিচ্ছি আমি। ঠিক আছে, অ্যাক্টোডার্ম আর অ্যান্ডোডার্ম। হ্যাঁ, তো ত্রিস্তরী প্রাণীদের ক্ষেত্রে ভ্রূণস্তর কয়টা? অবশ্যই তিনটা। ঠিক আছে, তিনটা স্তর থাকবে। তিনটা স্তর কি কি? অ্যাক্টোডার্ম, অ্যান্ডোডার্ম, অ্যাক্টোডার্ম, মেসোডার্ম, অ্যান্ডোডার্ম। ঠিক আছে, মাঝখানেরটাকে কি বলা হয়? মেসোডার্ম। কেন মেসোডার্ম নাম, এগুলোর নামকরণ কেন মেসোডার্ম, ওইটার নামকরণ কেন অ্যাক্টোডার্ম, এগুলো পড়ে আসছি অলরেডি। ঠিক আছে, তো ঠিক আছে, মেসোডার্ম, আর এটা হবে যে অ্যান্ডোডার্ম। ঠিক আছে, অ্যান্ডোডার্ম। ওকে, তারপর আরেকটা পার্থক্য কি লেখা যায়? একটা পার্থক্য হচ্ছে যে একদম ওদের মধ্যে মেসোডার্ম থাকে না, ঠিক না? ওদের মধ্যে মেসোডার্ম থাকে না, আর ওদের মধ্যে মেসোডার্ম থাকে, মানে মাঝের স্তরটা থাকে, মেসোডার্ম থাকে। আবার আরো একটা কমন পার্থক্য হচ্ছে ওদের মধ্যে মেসোডার্ম থাকে না, কিন্তু ওদের মধ্যে কি থাকে? মেসোগ্লিয়া থাকে, তাই না? এটা অবশ্যই অকোষীয় হবে, মেসোগ্লিয়াটা অবশ্যই কি হবে? অকোষীয় হবে। অকোষীয় মেসোগ্লিয়া থাকে, অকোষীয় মেসোগ্লিয়া মানে গ্লুর মতন অংশটা যেটা, অকোষীয় মেসোগ্লিয়া থাকে। আর ওদের মধ্যে মেসোগ্লিয়া থাকে না, আমি আর লিখতেছি না, শর্টকাটে লিখে দিলাম। তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে যে দ্বিস্তরী ভ্রূণর গঠনটা যে ধরনের প্রাণীদের মধ্যে দেখা যায়, ওদের মধ্যে আবার নেমাটোসিস দেখা যায়। ওদের মধ্যে কি দেখা যায়?
নেমাটোসিস দেখা যায়। নেমাটোসিস কি, আমরা যখন হাইড্রা চ্যাপ্টারটা পড়াবো তখন হচ্ছে নেমাটোসিস বলে দিব। ঠিক আছে, নেমাটোসিস জিনিসটা কি এটা আপাতত একটু মুখস্থ করতে হবে, কারণ এটা একটু ডিটেলস আছে। এটা যখন হাইড্রা চ্যাপ্টার পড়াবো তখন বুঝবি নেমাটোসিস কি। হ্যাঁ, আর ওদের নেমাটোসিস থাকে না। ঠিক আছে, তারপরে দিছি কি, কোন ধরনের কোন পর্বের প্রাণীদের মধ্যে এই ধরনের গঠন দেখা যায়, ভ্রূণের গঠন এমন। অবশ্যই নিডারিয়া পর্বের প্রাণীদের ক্ষেত্রে, তো এটা একটা পার্থক্য নিডারিয়া পর্বের প্রাণীদের ক্ষেত্রে। আর ওদের ক্ষেত্রে দেখা যায় কোথায়, ওদের ক্ষেত্রে দেখা যায় যে প্লাটিথেলমেন্থিস থেকে প্লাটি প্লাটিথেলমেন্থিস থেকে একদম কর্ডাটা পর্যন্ত, একদম কর্ডাটা পর্যন্ত। ঠিক আছে, তারপর হচ্ছে যে কি, আচ্ছা, এই দ্বিস্তরী ভ্রূণের গঠন যে ধরনের প্রাণীদের মধ্যে দেখা যায় ওই প্রাণীগুলোকে মানে আগে একটা নাম দেওয়া হইতো, আগে নাম দেওয়া হইতো যে কি, ওদের একটা আদি নাম আছে। আদি নাম হচ্ছে যে সিলেন্টেরন, সিলেন্টারেটা, সরি সরি সিলেন্টারন হচ্ছে ওদের মধ্যে সিলেন্টারন থাকে বলে ওদের নাম সিলেন্টারেটা। সিলেন্টারন কি আমি এখন একটু বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাই ওদের, যেহেতু ওদের মধ্যে সিলেন্টারন দেখা যায় সে অনুযায়ী নাম অনুসারে এদেরকে সিলেন্টারেটা বলে। ঠিক আছে, সিলেন্টারেটা বলে, সিলেন্টে সিলেন্টারেটা, সরি বানান প্লিজ, সিলেন্টারেটা, সিলেন্টা লেখা বৃষ্টি হচ্ছে কেন, সিলেন্টা রেটা। ঠিক আছে, আচ্ছা, সিলেন্টার রেটা। তো এখন কথা হচ্ছে যে আমি যখন মানে ক্লাস 6-7 ছিলাম তখন আমাদের বায়োলজিতে বইতে এই নিজেরিয়া পর্বের প্রাণীদেরকে বলা হতো সিলেন্টার রেটা। যখন আস্তে আস্তে আপডেট হয়েছি, ক্লাস 9-10 আপডেট হয়েছি, তখন হচ্ছে যে নাম দেখলাম যে এটার নাম সিলেন্টার রেটা চেঞ্জ হয়ে নিজেরিয়া হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু ওদের আদি আদি নাম, কিন্তু এই পর্বের প্রাণীদের আদি নাম ছিল সিলেন্টার রেটা। সিলেন্টার রেটা কেন ছিল একটু পর বুঝাচ্ছি। আর এই পর্বের প্রাণীদের আদি নাম ছিল সিলম। ঠিক আছে, মানে এই প্রাণীগুলো যে পর্বে অবস্থিত, যে পর্বে উপস্থিত আছে ওই পর্বটাকে একসময় প্লাটিথেলমেন্থিস এই কর্ডাটা না বলে সিলম বলা হতো, সিলম পর্বের প্রাণী। হ্যাঁ, আর ওদেরকে বলা হতো সিলেন্টারেটা পর্বের প্রাণী। ঠিক আছে, তাহলে আমরা এখন আপাতত পার্থক্যগুলো পরে বলছি। সিলেন্টারেটা কি এটা একটু বুঝাই দিই। আর সিলম কি, সিলম হচ্ছে এই চ্যাপ্টারের টপিক, তো এটা পরে বুঝাই দিব। সিলেন্টারেটা হচ্ছে মেনলি হাইড্রা চ্যাপ্টার পড়া, কিন্তু এতটা বড় টপিক না যে যেটা এখন কভার করতে পারবো না, তো এখন পড়াই দিচ্ছি। ঠিক আছে, ধর আমি একটা হাইড্রা আঁকি। ঠিক আছে, আমি একটা হাইড্রা আঁকি, তোরা তো সবাই জানিস সে আমি আমি হচ্ছে কি লিওনার্দো দা ভিঞ্চি ছোট ভাই, তুজো দা ভিঞ্চি। আমার আঁকা অনেক সুন্দর। তোরা ধর না, আমি যদি লিওনার্দো দা ভিঞ্চির কালে জন্মগ্রহণ করতাম তখন তোরা লিওনার্দো দা ভিঞ্চি বলে কিছু শুনতি না, তোরা শুনতি তুজো দা ভিঞ্চি। এটা ধর একটা হাইড্রা, তো হাইড্রার ওইখানে কি থাকে, এখানে অনেকগুলো কোষিকা থাকে, এগুলো আস্তে আস্তে বুঝাবো। ঠিক আছে, এগুলা যখন হাইড্রা পড়াবো তখন। তো এখন এই হাইড্রার দেহটাকে যদি আমরা ভিতর থেকে দেখি, এই ভিতরে ভিতরে কি আছে দেখি, ভিতরে দেখবো যে আমরা একটা গহ্বর আছে। হ্যাঁ, এই হাইড্রার ভিতরে একটা গহ্বর আছে। ঠিক আছে, এই যে ভিতরে একটা কি থাকে, এরকম সোজা গহ্বর থাকে নলের মতন। ঠিক আছে, এই গহ্বরটাকে বলা হয় গ্যাস্ট্রোভাস্কুলার। এই গহ্বরটাকে কি বলা হয়, গ্যাস্ট্রোভাস্কুলার। গ্যাস্ট্রোভাস্কুলার, আমি যদি গহ্বরটার নাম লিখে দিই, এই গহ্বরটাকে বলা হয় গ্যাস্ট্রোভাস্কুলার। কেন বলা হয়, কি বলা হচ্ছে, সবগুলো বুঝিয়ে দিব আমি, বাদ যাবে না একটা শিশুও। গ্যাস্ট্রো, সুন্দর করে লিখি, গ্যাস্ট্রো ভাস্কুলার। ঠিক আছে, এটাকে বলা হয় গ্যাস্ট্রোভাস্কুলার। গ্যাস্ট্রো শব্দটা আসে পরিপাক থেকে, গ্যাস্ট্রো শব্দটা আসছে পরিপাক থেকে। ঠিক আছে, গ্যাস্ট্রো শব্দটা আসছে পরিপাক থেকে। আর ভাস্কুলার শব্দটা আসে সংবহন থেকে। ভাস্কুলার শব্দটা আসছে কোত্থেকে, সংবহন থেকে। ঠিক আছে, সংবহন বলতে কি বোঝায়, বর্জ্য পদার্থ পরিবহন। ঠিক আছে, বর্জ্য পরিবহন, মানে এটা শুধু হাইড্রার ক্ষেত্রে সংবহন বলতে বর্জ্য পরিবহন বোঝায়। হাইড্রা বলতে নিজেরাই প্রাণীদের ক্ষেত্রে, সংবহন বলতে বর্জ্য পরিবহন বোঝায়। আচ্ছা, তাহলে গ্যাস্ট্রোভাস্কুলার, গ্যাস্ট্রোভাস্কুলার মানে কি, গ্যাস্ট্রোভাস্কুলার মানে হইতেছে যে এই যে গহ্বরটা আছে না, এটা দিয়ে হাইড্রা খাবার খাবে, খাবার খেয়ে এই গহ্বর দিয়ে খাবারটা পরিপাক হবে। ঠিক আছে, এই গহ্বরটা দিয়ে খাবার পরিপাক হবে, আবার এই গহ্বরটা দিয়ে হাইড্রা আবার হাঁকবে মুতবে যা করবে যা। ঠিক আছে, মানে যে গহ্বর দিয়ে হাইড্রা খাইতেছে ওই গহ্বর দিয়ে আবার সে হাঁকবে। ঠিক আছে,
তো এতে একটা খেচ্চর আর কি, ঠিক আছে? এটা তো মানুষ না, এটা খেচ্চর। হাইটের একটা খেচ্চর মানে যে গহ্বর দিয়ে ওরা খাবার খেয়ে পরিপাক করতেছে খাবারগুলা, আবার ওই গহ্বর দিয়ে সে হাগে মুখ দেয়। যেমন এটা তো হাইটের মুখ, ঠিক আছে? এই মুখ দিয়ে খাবারটা গ্রহণ করছে না, এই গ্রহণ করে খাবারটা পরিপাক হয়েছে ওর ভিতর, পরিপাক হয়ে আবার এই এই মুখ দিয়ে ও আর কি ছেড়ে দিবে, বর্জ্য পদার্থ হিসেবে খাবারগুলোকে ছেড়ে দিবে। তো এই ধরনের গহ্বরকে বলা হয় গ্যাস্ট্রোভাস্কুলার। গ্যাস্ট্রোভাস্কুলার মানে কি? গ্যাস্ট্রো মানে হচ্ছে পরিপাক, মানে এই গহ্বর দিয়ে খাবারটা পরিপাক হচ্ছে, পরিপাক মানে কি হজম হইতেছে। হ্যাঁ, আবার এই খাবার দিয়ে বর্জ্য পদার্থগুলা, খাবার পরিপাক হওয়ার পর বর্জ্য পদার্থ তৈরি হয় না, মানে হাগু। তো এগুলো তৈরি হওয়ার পর এটা কি হয়, এটা আবার এই গহ্বর দিয়ে ছেড়ে দেয়, ঠিক আছে? সেই জন্য এই ধরনের গহ্বরকে বলা হয় গ্যাস্ট্রোভাস্কুলার। আর এই ধরনের গহ্বরের আরেকটা নাম আছে, এই ধরনের গহ্বরের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে সিলেন্টারন। এই গহ্বরকে আরেকটা নাম আছে। হ্যাঁ, তাহলে এটা আবার আলাদা লিখলে তোরা ভুলে ফেলবি। এই কাপড়টার আরেকটা নাম আছে, এটার নাম হচ্ছে সিলেন্টারন। সিলেন্টারন আর বা গ্যাস্ট্রোভাস্কুলার, ঠিক আছে? তো সিলেন্টারন বা গ্যাস্ট্রোভাস্কুলার নিডারিয়া পর্বের প্রাণীদের মধ্যে দেখা যায়, বা দ্বিস্তরী ভ্রূণীয় প্রাণী যারা আছে ওদের মধ্যে এই ধরনের গঠন দেখা যায়। সেজন্য ওদের আদি নাম ডাকাইতো, মানে ওদেরকে আগে ডাকাইতো সিলেন্টারেটা নামে। ওদেরকে আগে কি নামে ডাকাইতো? সিলেন্টারেটা নামে। তাহলে আশা করি বুঝাইতে পারছি। তাহলে এই ছিল আমাদের গুণস্তর নিয়ে কথাবার্তা। হ্যাঁ, তার মানে নিজারিয়া পর্বের পানি হচ্ছে দ্বিগুণস্তরীয় পানি, আর প্লাটিহেলমিনথেস মেন্থিস থেকে কর্ডাটা পর্যন্ত হচ্ছে ত্রিগুণস্তরীয় পানি, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে গুণস্তর, গুণস্তর শেষ। এখন আমরা আমরা কি করবো বলছিলাম, এখন আমরা পড়বো যে কই ছিল, এই যে এখন আমরা পড়বো তাহলে ভ্রূণস্তর শেষ, ভ্রূণস্তর শেষ। এখন আমরা পড়বো প্রতিসাম্য। আজকে আমরা প্রতিসাম্য পর্যন্ত পড়বো, যেহেতু আমার সময় কম। তাহলে প্রতিসাম্য। আচ্ছা, তাহলে প্রতিসাম্য আগে টপিকটা লিখি, টপিকের নাম লিখি, এখন পড়বো প্রতিসাম্য। প্রতিসাম্য। আচ্ছা, প্রতিসাম্য মানে কি? প্রতিসাম্য মানে হইতেছে এই যে তুর্য দা ভিঞ্চিকে আবার চিত্র আঁকতে হবে, মানে এই চিত্র আঁকতে আঁকতে দেখি কি আঁকতেছি, তোরাই গেস করিস, ঠিক আছে? এটা কিছু আঁকার ট্রাই করি। আমি তো তোরা তো আমার নাম জানিস, তুর্য দা ভিঞ্চি। তুর্য দা ভিঞ্চি, ওকে। কি আঁকলাম আমি নিজেও জানি না। আচ্ছা, আমি কেন জানবো না? আমি তো তুর্য দা ভিঞ্চি। যাই হোক, ধর এটা একটা প্রজাপতি, ঠিক আছে? প্রজাপতিটা, এটা একটা প্রজাপতি। আমরা যদি প্রজাপতিটা ঠিক মাঝ বরাবর ভাগ করে ফেলি, ঠিক মধ্য অক্ষে ভাগ করে ফেলি, মধ্য অক্ষ বলতে কি? এই যে আমি যদি এটা অন্য কালার দিয়ে দিই, এই যে ঠিক মধ্য অক্ষ বরাবর ভাগ করে ফেলি, মধ্য অক্ষ বরাবর ভাগ করে ফেললাম। মধ্য অক্ষ বরাবর ভাগ করলে আমরা দুইটা সমান অংশ পাবো, ঠিক না? এই কলমের কালি ছোট হয়ে যায় কেন? এই যে এই পার্টে যে অংশটা পাবো, ঠিক সেম এই পার্টও সেম সাইজের, সেম দেখতে আরেকটা পার্ট পাবো, তাই না? এটাকে বলা হয় প্রতিসাম্যতা, ঠিক আছে? মানে প্রত্যেক ভাগ সদৃশ হবে, প্রত্যেক ভাগ সদৃশ হবে। মধ্য অক্ষ বরাবর ভাগ করলে, ঠিক আছে? মধ্য অক্ষ বরাবর ভাগ করলে বা যে কোনো জায়গায় শুধু মধ্য অক্ষ বরাবর ভাগ, মধ্য অক্ষ বরাবরই ভাগ করতে হবে না, এমন একটা জায়গা ভাগ করতে হবে যেন আমরা প্রত্যেকটা ভাগ সদৃশ পাবো। তো প্রজাপতির ক্ষেত্রে এটা মধ্য অক্ষ বরাবর আর কি। ঠিক যেমন মানুষের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে তুই মাছ বরাবর কেটে ফেল, তুই এই পাশে ডান পাশে সমান একটা জিনিস পাবি, বাম পাশে ঠিক সেম দেখতে আরেকটা জিনিস পাবি, আরেকটা অংশ পাবি, তাই না? তাহলে প্রতিসাম্য বলতে কি বোঝায়? প্রতিসাম্য বলতে বোঝায় প্রত্যেক ভাগ সদৃশ হবে ভাগ করে ফেলার পর, ঠিক আছে? প্রত্যেক ভাগ সদৃশ হবে, প্রত্যেক ভাগ সদৃশ হবে। ওকে, তো এটাকে বলা হয় প্রতিসাম্যতা। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় প্রতিসাম্যতা। প্রতিসাম্যতা ইংলিশে কি বলা হয় এটাকে? এটাকে ইংলিশে বলা হয় সিমেট্রি, ঠিক আছে? সিমেট্রি। ওকে, তাহলে প্রতিসাম্যতার উপর ভিত্তি করে আবার প্রাণীদেরকে ভাগ করছে, বিভিন্ন গ্রুপে ভাগ করছে। প্রতিসাম্যতা হচ্ছে গলীয় প্রতিসাম্য আছে, গলীয় প্রতিসাম্য কাদের মধ্যে দেখা যায়, অরীয় প্রতিসাম্য কাদের মধ্যে দেখা যায়, ঠিক আছে? গলীয় প্রতিসাম্য প্রাণীদেরকে এক জায়গায় গ্রুপ করছে, তারপর অরীয় প্রতিসাম্যদেরকে এক জায়গায় গ্রুপ করছে। তো আমরা একটা একটা করে পড়ি, ঠিক আছে? তো প্রতিসাম্য মানে কি এটা তো বুঝাতে পারছি। তো এখন আমরা যদি বলি, কোথায় গেল? আচ্ছা, এখন হচ্ছে আমরা পড়বো গলীয় প্রতিসাম্যতা। এখন আমরা কি পড়বো? এখন আমরা পড়বো গলীয় প্রতিসাম্যতা। গলীয় প্রতিসাম্যতা, ঠিক আছে? এখন আমরা পড়বো গলীয় প্রতিসাম্যতা।
আচ্ছা, কিছু প্রাণী তো দেখতে ফুটবলের মতন, কথার কথা তোর ফুটবলের মতন। আমি একটা ফুটবল আঁকি কেমন, এই যে শেপ নিই, এই যে একটা ফুটবল আঁকলাম। কিছু প্রাণী ধর ওদের গঠনটা হচ্ছে গোল আকার, তো গোল আকার হলেও এটা ধর ওদের কেন্দ্র, এটা ধর ওদের, কই গেল, এটা ধর ওদের কেন্দ্র। এখন একটা কথা চিন্তা করতো, আমরা এই কেন্দ্র বরাবর যদি টান টানি, যেখান থেকে টানটা টানি না কেন, মানে এই কেন্দ্র বরাবর যদি আমরা যেখান থেকে ভাগটা করি না কেন, এই ধর এই জায়গা থেকে ভাগটা করছি, ঠিক আছে? তাহলে এখানে সমান দুই অংশ পাবো না? এই পাশ, এই যে এই পাশ আর এই পাশ সমান হবে না? আবার কেন্দ্র বরাবর যদি আমরা এদিক থেকেও টানি, কেন্দ্র বরাবর যেদিক থেকে টানটা দিই না কেন আমরা, আমরা আবার সমান দুই ভাগ পাবো। এই যে এদিকে একটা সমান দুই ভাগ পাবো, এদিকে একটা সমান দুই ভাগ পাবো, ঠিক না? আমরা যেখান থেকে টানি না কেন কেন্দ্রের দিকে, গোলীয় প্রতিসাম্যতার ক্ষেত্রে যেখান থেকে টানি না কেন কেন্দ্র বরাবর ভাগ করি না কেন, কেন্দ্র বরাবর ভাগ করলে আমরা কি পাবো? আমরা সবসময় সমান দুই ভাগ পাবো, ঠিক আছে? এই ধরনের মানে প্রতিসাম্যতা যেসব প্রাণীদের দেখা যায় এদেরকে বলা হয় গোলীয় প্রতিসাম্যতা প্রাণী, ঠিক আছে? গোলীয় প্রতিসাম্যতা প্রাণী। তো কাদের মধ্যে গোলীয় প্রতিসাম্যতা হবে? যারা দেখতে গোলাকার, ঠিক আছে? তো এখান থেকে এমসিকিউ গুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এদের মধ্যে এমসিকিউ গুলো ইম্পর্টেন্ট। তো আমি এখানে যদি লিখে দিই, একটা কিওয়ার্ড লিখে দিই, এদের ক্ষেত্রে কেন্দ্র বরাবর, কেন্দ্র বরাবর যেভাবে ভাগ করি না কেন, কেন্দ্র বরাবর যেদিক থেকে ভাগ করি না কেন, যেদিক থেকে ভাগ করি না কেন, ভাগ করি না কেন, ভাগ করি না কেন, সবসময় সমান দুই ভাগ পাবো, সবসময় সমান দুই ভাগ পাবো, সবসময় সমান দুই ভাগ পাবো। ওকে, তাহলে এটা বুঝাতে পারছি। তাহলে এখন কথা হচ্ছে এইসব প্রশ্ন থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে যে বায়োলজিতে কি বলে এক্সাম্পল গুলো হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, যে নিচের কোনটিতে গোলীয় প্রতিসাম্যতা দেখা যায়। হ্যাঁ, এক্সাম্পল গুলো হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। তো গোলীয় প্রতিসাম্যতা প্রাণী কাদের মধ্যে দেখা যায়? হ্যাঁ, গোলীয় প্রতিসাম্যতা প্রাণী হচ্ছে যে, মানে গোলীয় প্রতিসাম্যতা প্রাণী কারা, ঠিক আছে? আমাদের বইতে কয়েকটা উদাহরণ দেওয়া আছে, এক্সাম্পল দেওয়া আছে। আমরা এটাকে কিভাবে মনে রাখবো? এটাকে আমরা মনে রাখবো ভোর হলো, ভোর হলো মানে এখন ভোর হয়েছে, ভোর হলো, ভোর হলো। এখানে ভোর হলোতে ভো দ্বারা বোঝাচ্ছে, এই যে ভো দ্বারা আমি যদি বলি, এই ভো দ্বারা বোঝাচ্ছে ভলবক্স, এই ভো দ্বারা কি বোঝাচ্ছে? ভলবক্স, ঠিক আছে? ভলবক্স প্রাণীদের গোলীয় প্রতিসাম্যতা দেখা যায়। আর দ্বারা কি বোঝাচ্ছে? রেডিওলারিয়া, ঠিক আছে? আর দ্বারা কি বোঝাচ্ছে? আর দ্বারা বোঝাচ্ছে রেডিও লারিয়া, ঠিক আছে? আর হলো, হলোতে একটাই প্রাণী বোঝাচ্ছে, হলোতে হচ্ছে যে, হলোতে হচ্ছে যে হেলিওজোয়া, ঠিক আছে? হলোতে কি বোঝায়? হলোতে হচ্ছে হেলিওজোয়া, হেলিওজোয়া। মানে উদাহরণগুলো আমরা কেমনে সহজে মনে রাখবো সেটা বলে দিলাম। তাহলে এটা এই গেল গোলীয় প্রতিসাম্যতা। তারপর এখন আমরা যাব অরীয় প্রতিসাম্যতা, ঠিক আছে? এখন আমরা পড়বো অরীয় প্রতিসাম্যতা। অরীয় প্রতিসাম্যতা, অরীয় প্রতিসাম্যতা, অরীয় প্রতিসাম্যতা কি জানো? অরীয় প্রতিসাম্যতা হচ্ছে, আচ্ছা আমি তো হাইড্রা আঁকি, কারণ হাইড্রাতে অরীয় প্রতিসাম্য দেখা যায়। আমি চিত্রটা একটু কপি করে নিয়ে আসি, কারণ শিল্পীরা যদি বারবার চিত্র আঁকে শিল্পীর দাম কমে যায়, ঠিক আছে? তো ওকে, আমি অপ্রয়োজনীয় অংশগুলো একটু মুছে দিই। ওকে, এখন ধর হাইড্রাকে আমি উপর থেকে দেখতেছি, আমি কিভাবে দেখতেছি? উপর থেকে দেখতেছি, ঠিক আছে? হাইড্রাকে আমরা কিসে দেখতেছি? উপর থেকে দেখতেছি। তো উপর থেকে দেখলে হাইড্রাটার গঠন অনেকটা এমন দেখাবে না? যে যদি উপর থেকে দেখি, এই যে এরকম দেখাবে না হাইড্রার গঠনটা উপর থেকে? এই যে নিচে তো ওর এখান থেকে কোষিকা গুলো বেরিয়েছে আর কি, এখান থেকে, হ্যাঁ কোষিকা গুলো বেরিয়েছে, যে উপর থেকে দেখলে তো এমন দেখাবে, তাই না? উপর থেকে দেখলে এখন যদি একটা কথা চিন্তা করতো, আমরা যদি দৈর্ঘ্য বরাবর ভাগ করি, ঠিক আছে? দৈর্ঘ্য বরাবর বলতে কি, এই যে আমরা যদি দৈর্ঘ্য বরাবর একটা ভাগ করে ফেলি হাইড্রাকে, ঠিক আছে? দৈর্ঘ্য বরাবর বলতে আমরা ছুরিটা টানবো কোন দিকে? ধর আমরা ছুরিটা টানবো, খাঁচক করে কাটিয়ে ফেলবো, খাঁচক করে কাটবো, যে কি ছুরিটা ধর, ছুরির কথা ভাগ করার কথা চিন্তা করতেছি আর কি, ঠিক আছে?
এটা ধর আমাদের ছুরি, এই যে তলোয়ার, এই তলোয়ার দিয়ে তলোয়ারটা ঠিক যেভাবে আছি ঠিক এবার ধুম করে ভাগ করব, তো দৈর্ঘ্য বরাবর ভাগ হবে না, এই যে দৈর্ঘ্য বরাবর ভাগ হবে না। এই ছুরিটা যদি এই ছুরিটা এই জায়গায় চালাবো, এই জায়গায় চালাই দিলে এই দৈর্ঘ্য বরাবর ভাগ হবে, ঠিক আছে। তো দৈর্ঘ্য বরাবর ভাগ হলে তখন আমরা সমান দুই ইয়া পাই আর কি। তো এখন কথা হচ্ছে তুই যে দৈর্ঘ্য বরাবরই ভাগ কর, ঠিক আছে। তুই যদি একটু উল্টে দেস, আমি যদি দৈর্ঘ্যটা এভাবে ভাগ করি আর যদি এভাবে ভাগ করি, এভাবে ভাগ করলেও আমি সমান দুইটা ভাগ পাবো, আবার এভাবে ভাগ করলেও কি আমি সমান দুইটা ভাগ পাবো। মোট কথা দৈর্ঘ্য বরাবর যেভাবে ভাগ করি না কেন আমরা সমান দুই ভাগে ভাগ পাবো, সমান দুইটা ভাগ পাবো। দৈর্ঘ্য বরাবর বলতে কি বোঝাচ্ছে, এই যে এটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর, একটু হচ্ছে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য বরাবর, ঠিক আছে। তাহলে বুঝাতে পারছি দৈর্ঘ্য বরাবর কি। তাহলে দৈর্ঘ্য বরাবর আমরা যেভাবে ভাগ করি না কেন আমরা সমান দুই ভাগ পাবো, এটাকে বলা হয় অরৈখিক প্রতিসমতা, ঠিক আছে। তাহলে আমরা যদি একটু কিওয়ার্ড লিখে দিই, কিন্তু দৈর্ঘ্য বরাবর যেভাবে ভাগ করি শুধু এককে না, ঠিক আছে। মোট কথা দৈর্ঘ্য বরাবর, দৈর্ঘ্য কি এটা আমি চিত্র এঁকে বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, দৈর্ঘ্য বরাবর যেভাবে ভাগ করি না কেন সমান দুই ভাগ পাবো, কারণ সমান দুই ভাগ পাওয়া মানে তো প্রতিসমতা, একটু আগে বুঝিয়ে দিয়ে আসছি। সমান দুই ভাগ পাবো, তো সমান দুই ভাগ কেমনে পাবো এটা হচ্ছে আমাদের কথা, ঠিক আছে। প্রতিসমতা কেমনে পাবো, সমান দুই ভাগ পাবো। হ্যাঁ, আচ্ছা, এখন কথা হচ্ছে অরৈখিক প্রতিসম কাদের মধ্যে দেখা যায়। এক্সাম্পল খুবই ইম্পর্টেন্ট, এগুলো থেকে এমসিকিউ আসবেই। হ্যাঁ, তো আমি একদম শর্টকাটে শিখিয়ে দিচ্ছি। এক্সাম্পল হচ্ছে সিজ জলে অ্যানিমন, ঠিক আছে। সিজ জলে অ্যানিমন, না অ্যানিমন না, সরি চন্দ্রটা একটু ভুলে গেছি। সিজ জলে, সিজ জলে, সিজ জলে হাইড্রা, ঠিক আছে। সিজ জলে হাইড্রা, সিজ জলে হাইড্রা, সি জলে হাইড্রা, সি দ্বারা কি বোঝাচ্ছে, সি দ্বারা বোঝাচ্ছে সি অ্যানিমন প্রাণী, ঠিক আছে। সি অ্যানিমনের মধ্যে অরৈখিক প্রতিসমতা দেখা যায়। সি দ্বারা কি বোঝাচ্ছে, সি অ্যানিমন, ঠিক আছে। সি অ্যানিমন। জলে, জলে দিয়ে বোঝাচ্ছে জেলিফিশ, জেলিফিশের মধ্যেও অরৈখিক প্রতিসমতা দেখা যায়, ঠিক আছে। জেলিফিশ, জেলিফিশে কিন্তু ইয়া নিডেরিয়া পর্বের প্রাণী, ঠিক আছে, অনেকে কুলে ফেলে। হাইড্রা দিয়ে কি বোঝায়, হাইড্রা দিয়ে হাইড্রাই বোঝায়, তার মানে হাইড্রা, জেলিফিশ আর সি অ্যানিমন প্রাণীগুলোর মধ্যে অরৈখিক প্রতিসমতা দেখা যায়, ঠিক আছে। ওকে, তাহলে অরৈখিক প্রতিসমতা কি একটু বুঝাতে পারছি। এখন আমাদের এই চিত্রটা আবার লাগবে, এই চিত্রটা আবার আমাদের আবার লাগবে, ঠিক আছে। চিত্রটা আবার লাগবে, শিল্পী বারবার চিত্র আঁকলে শিল্পীর দাম কমে যায়। ওকে, তাহলে এখন কি হবে, এখন হবে যে এখন আমরা করবো দ্বি অরীয় প্রতিসাম্য, ঠিক আছে। দ্বি অরীয় প্রতিসাম্য, এটা অনেকটা সেম অরীয় প্রতিসাম্যের মতন, কিন্তু এখানে দ্বি ওয়ার্ডটা যেহেতু আছে দুই দিকে অরীয় প্রতিসাম্যতা দেখা যাবে। আমি তোকে বুঝিয়ে দিচ্ছি, দ্বি অরীয় প্রতিসাম্য, দ্বি অরীয় প্রতিসাম্য ব্যাপারটা কেমন। অরৈখিক প্রতিসমতা আমরা দৈর্ঘ্য বরাবর ভাগ করছি, এখন যদি আমরা প্রস্থ বরাবর ভাগ করি, প্রস্থ বরাবর বলতে কি, এই যে ধর এদিক দিয়ে ভাগ করছি, টুস করে এদিক দিয়ে ভাগ করছি, এদিক দিয়ে ভাগ করলে তখন এই অংশ আর এই অংশ সমান পাবো। আবার যদি দৈর্ঘ্য বরাবর ঠিক আগের মতন ভাগ করি তখন এই পাশ, দৈর্ঘ্য এই যে দৈর্ঘ্য বরাবর ভাগ করে বলছি তখন এই পাশ আর এই পাশও সদৃশ হবে, এটা দেখতে একই, এটা দেখতে একই। আবার যদি প্রস্থ বরাবর ভাগ করি, এটাকে বলে কি, দৈর্ঘ্য বরাবর ভাগ, ঠিক আছে, দৈর্ঘ্য বরাবর ভাগ। আশা করি এখন আরো ফিল করতে পারছি, দৈর্ঘ্য বরাবর ভাগ। হ্যাঁ, আর যদি প্রস্থ বরাবর ভাগ করি তখন এই অংশ আর এই অংশ সদৃশ হবে, এটা হচ্ছে প্রস্থ বরাবর ভাগ। তো এখন কি হয়েছে, এখন দৈর্ঘ্য বরাবর কাটলে আমরা মানে সমান পাবো, আর প্রস্থ বরাবর কাটলে আমরা সমান পাবো। হ্যাঁ, তো এখন কি হলো, তার মানে দুই দিকে অরৈখিক প্রতিসম পাচ্ছি, প্রস্থর দিকে দৈর্ঘ্যের দিকে, তাহলে সে এটার নাম হচ্ছে দ্বি অরৈখিক প্রতিসম, ঠিক আছে। প্রস্থ বরাবর ভাগ, এটা হচ্ছে প্রস্থ বরাবর ভাগ, ঠিক আছে। আর এটা হচ্ছে কি, দৈর্ঘ্য বরাবর ভাগ, ভাগ। তাহলে দৈর্ঘ্য বরাবর ভাগ করলাম আর প্রস্থ বরাবর ভাগ উভয় ক্ষেত্রে ভাগ করলে আমরা কি পাবো, মানে সেম জিনিস পাবো। তো সংজ্ঞাগুলো হচ্ছে বইয়ের ভাষায় লিখেছি একটু, আমি তো মেইন টপিকটা বুঝাই দিচ্ছি, ঠিক আছে। একদম সংজ্ঞা টঙ্গা তো লিখে দিলে তো অনেক সময় যাবে, ঠিক আছে। মোট কথা আমি এমন ভাবে তোকে পড়াই দিচ্ছি বায়োলজি, পুরো বইটা তোর মাথার উপর, মাথার ভিতর সেট করাই দিব, ঠিক আছে, কিন্তু বইয়ের রিডিং করা তোর দায়িত্ব, ঠিক আছে। পুরো বই তোর মাথায় সেট করে দিব, এটা হচ্ছে সর্বোচ্চ আমি করতে পারবো, কারণ বায়োলজিতে অনেক পড়া বোঝানো থাকে।
এত সবকিছু নোট করতে গেলে অনেক সময় লাগবে। ওকে, দ্বিঅরুর প্রতিসাম্য কোথায় দেখা যায়? দ্বিঅরুর প্রতিসাম্য দেখা যায়, এক্ষেত্রে কোনো ছন্দ মনে রাখার দরকার নেই, কারণ এক্ষেত্রে একটাই প্রাণী আছে, সেটা হচ্ছে সিওলোপ্লানা। সিওলোপ্লানা, ঠিক আছে। সিওলোপ্লানা এক ধরনের প্রাণী। এটা সিওলোপ্লানা হচ্ছে কোন পর্বের প্রাণী? সিওলোপ্লানা হচ্ছে টিনোফোরা পর্বের প্রাণী, ঠিক আছে। কোন পর্বের প্রাণী? টিনোফোরা পর্বের প্রাণী। টিনোফোরা প্রাণী কিন্তু শুরুতে সি থাকে, এটা উচ্চারণ টিনোফোরা, কিন্তু শুরুতে সি থাকে, ঠিক আছে। টিনোফোরা পর্বের প্রাণীদের মধ্যে একটা হচ্ছে, একটা প্রাণী হচ্ছে সিলোপ্লানা, ওদের মধ্যে এরকম দ্বিঅরুর প্রতিসাম্য দেখা যায়। আচ্ছা, টিনোফোরা পর্বের প্রাণী কোনটা? এই যে আমরা বলছিলাম পরিফেরা, নিডেরিয়া, প্লাটিহেলমিনথেস, এখানে তো কোনো টিনোফোরা পর্ব নাই। আসলে টিনোফোরা পর্ব হচ্ছে গৌণ পর্ব। টিনোফোরা পর্বটা হচ্ছে কি? এটা হচ্ছে গৌণ পর্ব। এটা কি? এটা হচ্ছে গৌণ পর্ব। গৌণ পর্ব মানে কি? গৌণ পর্ব মানে হচ্ছে যে আমাদের মেইন পর্বগুলো হচ্ছে যে প্রধান 9টা পর্ব আছে, ওগুলাকে বলে প্রধান পর্ব। হ্যাঁ, আমি কি বলছিলাম, মোট 33টা পর্ব আছে। 33টা পর্বের মধ্যে প্রায় 90% প্রাণী হচ্ছে যে প্রধান 9টা পর্বের মধ্যে পড়ে, সেজন্য আমরা ওগুলা নিয়ে স্টাডি করি। বাকি যে 10% প্রাণী আছে, এগুলো হচ্ছে বাকি 24টা পর্বের মধ্যে একটু ছড়াই ছিটাইয়ের মধ্যে পড়ে, ঠিক আছে। তো ওই 24টা পর্ব গুলাকে বলা হয় গৌণ পর্ব। তো টিনোফোরা হচ্ছে 24টা পর্বের মধ্যে একটা, ঠিক আছে। ওই 24টা পর্বের মধ্যে একটা হচ্ছে টিনোফোরা। ওকে, তাহলে আমরা একটু গেল দ্বিঅরুর প্রতিসাম্য বুঝলাম। এখন আমরা পড়বো যে দ্বিপার্শ্বিক প্রতিসাম্য। দ্বিপার্শ্বিক প্রতিসাম্য হচ্ছে সবথেকে সহজ, সবথেকে সহজ হচ্ছে দ্বিপার্শ্বিক প্রতিসাম্য। দ্বিপার্শ্বিক প্রতিসাম্য হচ্ছে যে সবথেকে সহজ দ্বিপার্শ্বিক প্রতিসাম্য। ইভেন দ্বিপার্শ্বিক প্রতিসাম্য আমাদেরকে, আমার তোকে বোঝানো লাগবে না, আমার তোদেরকে বোঝানো লাগবে না। কেন বোঝানো লাগবে না? একটু আগে যেটা একদম শুরুতে প্রতিসাম্যের যে উদাহরণটা দিয়ে আসছি, এটা হচ্ছে দ্বিপার্শ্বিক প্রতিসাম্য। তো এই চিত্রটা একটু কপি করে নিয়ে ফেলি সুন্দর করে। কপি, এই যে, তাহলে এটা হচ্ছে দ্বিপার্শ্বিক প্রতিসাম্য। দ্বিপার্শ্বিক প্রতিসাম্য মানে কি? মধ্যক বরাবর ভাগ করলে আমরা দুইটা সমান পাশ পাবো, ঠিক আছে। তাহলে আমরা কি বলবো? মধ্য অক্ষ বরাবর ভাগ করলে আমরা দুইটা সমান ভাগ পাবো, ঠিক আছে। মধ্য অক্ষ বরাবর ভাগ করলে আমরা কি পাবো? সমান দুইটি ভাগ পাবো, সমান দুইটি অংশ পাবো, সমান দুটি ভাগ পাবো, ঠিক আছে। সমান দুটি ভাগ পাবো। এটা হচ্ছে দ্বিপার্শ্বিক প্রতিসাম্য। মধ্য অক্ষকে ইংলিশে বলা হয় সার্জিক্যাল প্লেট, ঠিক আছে। সার্জিটাল প্লেট। মধ্য অক্ষকে ইংলিশ কি বলা হয়? সার্জিটাল প্লেট। আমি কেন বলা হয় এটা বুঝিয়ে দিচ্ছি। আগে আমরা বানানটা লিখি, সার্জিটাল প্লেট, সার্জিটাল প্লেট, ঠিক আছে। প্লেট বলতে বোঝায় অক্ষ। প্লেট বলতে কি বোঝায়? অক্ষ। বায়োলজিতে প্লেট বলতে কি বোঝায়? অক্ষ। আবার সাজিটাল বলতে বোঝায় মধ্য, ঠিক আছে। তো সাজিটাল প্লেট বরাবর ভাগ করলে আমরা সমান দুইটা ভাগ পাবো, এটাকে বলে দ্বিপার্শ্বিক প্রতিসাম্য। এটা একদম ইজি। ইভেন উদাহরণগুলো ইজি। এক্সাম্পল গুলোর কোনো ছন্দ ছন্দ লাগবে না, এগুলো অটো অটো মনে থাকে, ঠিক আছে। যেমন প্রজাপতি, এই যে প্রজাপতি আছি, তুজুতা বিঞ্চি, হ্যাঁ, তারপর মানুষ, হ্যাঁ, তারপর ব্যাং। আমাদের বইতে একটা উদাহরণ দেওয়া আছে, এগুলো পড়লে হবে, ঠিক আছে। তাহলে সমান দুইটি ভাগ পাবো, এই যে বাম পাশ আর ডান পাশ সমান হবে, ঠিক আছে। মধ্য অক্ষ ভাগ করলে প্রতিসাম্য মানে তো সমান হতে হবে, না হলে প্রতিসাম্য না। তারপর আমাদের লাস্ট একটা প্রতিসাম্যর উদাহরণ আছে, অপ্রতিসম, ঠিক আছে। এটা আরো ইজি। অপ্রতিসম নাম শুনে বুঝতে হবে এটা কোনো প্রতিসাম্যতা পাবি না। হ্যাঁ, তাহলে ওই ধরনের প্রাণীগুলো দেখতে কেমন এটা একটু এঁকে দিই, ঠিক আছে। অপ্রতিসম, অপ্রতিসম প্রাণীগুলো যেমন, আমি যদি একটা উদাহরণ দিই, অপ্রতিসম প্রাণীর উদাহরণ দিই, ধর এটা একটা প্রাণী, ধর এটা একটা প্রাণী, ঠিক আছে। আনতে যাচ্ছি, এটা একটা প্রাণী। এটাকে তুই এই অক্ষ বরাবর ভাগ কর, আর এই অক্ষ বরাবর ভাগ কর, আর এই অক্ষ বরাবর ভাগ কর, আর এইভাবে ভাগ কর, আর যেমনি ভাগ করবি কর, কখনো সমান দুই ভাগ পাবি না, সমান দুই ভাগে ভাগ করতে পারবি না, ঠিক আছে। তো তার মানে বুঝতে হবে কি, এগুলো অপ্রতিসম। আচ্ছা, বায়োলজিতে অ ওয়ার্ডটা থাকবে, অ ওয়ার্ডটা তারা বুঝবি না, ঠিক আছে। অ ওয়ার্ডটা তারা বুঝবি কি না, মানে প্রতিসম না, প্রতিসম করতে পারবি না। তুই যে অক্ষ বরাবর ভাগ কর, যেভাবে ভাগ কর ট্রাই করবি কর, এটাকে কখন সমান দুই ভাগে ভাগ করতে পারবি না, ঠিক আছে। তো অপ্রতিসম প্রাণীর উদাহরণ কি? অপ্রতিসম প্রাণীর উদাহরণ হচ্ছে, ছন্দ দিয়ে মনে রাখতে পারবি, শ্বাস, শ্বাস, শা, শ্বাস, ঠিক আছে। শা দিয়ে কি বোঝায়? শা দিয়ে বোঝায় শামুক। শা দিয়ে কি বোঝায়? শামুক। শামুকের বৈজ্ঞানিক নামটা মাঝে মাঝে আসে, তো এটা আমরা পড়ে ফেলি, পিলার গ্লোবোসা, ঠিক আছে।
লিলা গ্লোবোসা, লিলা গ্লোবোসা। আচ্ছা, বৈজ্ঞানিক নাম লেখার কিন্তু নিয়ম আছে, ঠিক আছে? ধুমধাম লিখে ফেললে হবে না। প্রথম শব্দের প্রথম ওয়ার্ডটা বড় হাতে, দ্বিতীয় শব্দের সবগুলো ছোট হাতের হবে। হ্যাঁ, আর নিচে দাগ দিতে হয়। মানে বৈজ্ঞানিক নাম কেমনে কেমনে লিখে এটা নেক্সট ক্লাসে আলোচনা করব। এটাই চ্যাপ্টারের অংশ। আর স দিয়ে বোঝে স্পঞ্জ। স্পঞ্জ হচ্ছে এক ধরনের প্রাণী, ঠিক আছে? ওদের মধ্যে কি দেখা যায়? অপ্রতিসম, ঠিক আছে? স্পঞ্জের বৈজ্ঞানিক নামটা আমাদের মাঝে মাঝে আসে, সেটা হচ্ছে স্লিওনো সেলেটা, ঠিক আছে? স্লিওনো ছেলেটা, স্লিওনা ছেলেটা, ঠিক আছে? ছেলেটা, ঠিক আছে? তো এই গেল আজকে আমাদের পড়া। এখানে প্রতিসাম্যটা শেষ। তো আমাদের নেক্সট ক্লাসে দেখা হবে। আজকে যেহেতু আমার সময় কম, তাই আমি আর পড়াইতেছি না। নেক্সট লেকচারে বাকি টপিক গুলো আস্তে আস্তে কভার করতে থাকবো।